ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার টপিকে চলে আসছি। তো টপিকটার নাম হচ্ছে পিসিওডি। এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ওভারিয়ান ডিজিজ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আজকে আমি এই যে ডিজিজটা নিয়ে যেটা আলোচনা করবো যে কারা আলটিমেটলি সাফার করছে, এটা কি টাইপের ডিজিজ। হ্যাঁ, মানে আসলে এটা হরমোনাল ডিজিজ না, এটা জেনেটিক্যাল ডিজিজ না, এটা লাইফস্টাইল ডিজিজ। আগে তো পিসিওডি এরকম ছিল না, এবং এর সিমটমসগুলোই বা কি আসছে। তো নর্মালি আমরা জানি যখন একটা ফিমেলের মধ্যে রিপ্রোডাক্টিভ সাইকেল স্টার্ট হচ্ছে এবং তার কিছু বছরের মধ্যে তার দেখা যাচ্ছে একদম স্ট্রং লেভেলে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আর রিপ্রোডাক্টিভ সাইকেল স্টার্ট হওয়ার আগে। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে যে সে হয়তো পেন কিলার খাচ্ছে, পেন কিলার খেয়ে সেটাকে আবার ঠিক রাখার চেষ্টা করছে। তো এইভাবে কন্টিনিউয়াস এরকম কয়েকটা রিপ্রোডাক্টিভ সাইকেল তার কন্টিনিউয়াস এক্সট্রিমলি পেন ফিল করছে এবং পেনফুল একটা করে পিরিয়ড হচ্ছে। তো লাস্টে আলটিমেটলি সে যখন ইউএসজি করে গিয়ে দেখতে পাচ্ছে যে তার ওভারিতে একাধিক টিউমার লাইক স্ট্রাকচার যেগুলো নন ক্যান্সারাস, এবং যার ফলে কি হচ্ছে ডাক্তাররা বলে দিল যে তোমার পিসিওডি আছে। কিন্তু এই যে জায়গাগুলো যে নন ক্যান্সারাস মাস অফ সেল তার ওভারিতে কেন থাকছে, তাহলে তার সেগুলো কি হওয়া উচিত ছিল, সেই সম্বন্ধে আজকের ভিডিও। তার মানে একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, আমি সবাইকে এরকম বলি যে ফিমেল ওভারিটা কেমন। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে এটা একটা রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার, এবং এটা কম বেশি সব মেয়েরাই সাফার করছে। এবং এটাও বলতে চাইছি যে সিস্ট কিন্তু একটা কমন ম্যাটার নয়, মানে বেসিক্যালি এই সিস্টটা না থাকাই উচিত। কিন্তু দেখা যাচ্ছে কম বেশি সবার ওভারিতে এরকম সিস্ট দেখতে পাচ্ছি বা পাওয়া যাচ্ছে। তাহলে কারণটা কি? তো পিসিওডির সিমটমসগুলো কি? তারপরে আগেই বললাম যেখানে যে সিমটমসগুলো আসছে সেটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ সাইকেল, অর্থাৎ তার যে ব্লিডিং ফেজ সেটা প্রপারলি হচ্ছে না। ওকে, এবং তার সাথে যদিও হচ্ছে সেটা পেনফুল হচ্ছে, এবং কয়েকটা মাস তার রিপ্রোডাক্টিভ সাইকেল স্কিপ করে যাচ্ছে, মানে হচ্ছে না, এবং তারপর আবার হচ্ছে। তো আলটিমেটলি ডাক্তারের বিভিন্ন রকম মেডিসিন দিয়ে সেটাকে ট্রিট করার চেষ্টা করে এবং নর্মাল রিথিমে আনার চেষ্টা করে। এবং পরে যখন ইউএসজি করে তখন দেখা যায় তার ওভারিতে একাধিক সিস্ট। তাহলে কোশ্চেনটা হলো সিস্ট মানেটা কি? সিস্ট মানে হচ্ছে অনেকটা ওই, মানে যারা কমনলি বুঝতে পারবে তাদের ক্ষেত্রে বলি, এটা মানে মাস মানে হচ্ছে অনেকগুলো সেলের একটা মাস, এবং সেটা হচ্ছে নন ক্যান্সারাস, মানে তারা ক্যান্সারাস না, বাট ফিউচারে ক্যান্সার হয়ে যেতে পারে। বাট সিস্টগুলো তার মানে কি আমাদের ওভারিতে কি সত্যি সিস্ট থাকে? একটু ভালো করে আমি ম্যাটারটা বুঝি। আসলে ওভারির মধ্যে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বোঝাতে পারবো যে ধরুন আপনাকে আমি একটা ক্যারি প্যাকেট দিলাম, এবং ক্যারি প্যাকেটের মধ্যে একটা চেরি ফল ভরলেন এবং বাকি অনেক আঙুর ফল ভরলেন, দিয়ে প্যাক করলেন। তো এই যে প্যাকেটটা তৈরি হলো চেরি ফল আর আঙুর ফল, এরকম অনেক প্যাকেট তৈরি করলাম। অনেক প্যাক করে আমি একটা বড় প্যাকের মধ্যে ভরে দিলাম। তাহলে যে বড় প্যাক, সেই প্যাকের মধ্যে এই আঙুর ফল আর চেরি ফলের প্যাকেট অনেক ভরে দিলাম। তাহলে এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে ওভারি। তাহলে ওভারির যদি আমরা গঠনটা দেখি, তাহলে এটা যদি একটা বড় প্যাকেট হয়, তাহলে প্যাকেটের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা চেরি ফলের মতো, এটা চেরি ফল মানে ওটা হচ্ছে এগ, মেয়েদের এগ, আর এর চারিপাশে এগুলো আঙুর ফলের মতো, মানে প্রচুর আরো অনেক সেল আছে এরকম। তো এইরকম টাইপের অসংখ্য এরকম প্যাক করা আছে ওভারির মধ্যে, এরকম অসংখ্য কি করা আছে, প্যাক করা আছে। এই প্যাক করা জিনিসগুলোই হচ্ছে ফলিকেল, মানে এটাই হচ্ছে মেয়েদের রিপ্রোডাক্টিভ ফাংশনিং এর জন্য সবকিছু। এরকম অসংখ্য আছে, অর্থাৎ মেয়েদের কি হয়, দুটো ওভারি থাকে। আমি যদি এরকম ছবিটা আঁকি, দুটো ওভারি থাকে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি যদি একটা মেয়ের ওভারি আঁকি, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একটা ওভারিতে এরকম অসংখ্য এরকম প্যাকেট আছে। এগুলোকে বলা হচ্ছে, এই যেগুলো দেখা যাচ্ছে এইগুলোর মধ্যে এগুলো আছে, এবং এটার জন্য সে মা হতে পারছে। বেসিক্যালি দেখা যায় যখন একটা মেয়ের রিপ্রোডাক্টিভ সাইকেল শুরু হয়, তখন কি হয় প্রতি মাসে, মানে পার মান্থ আমরা যদি ফলো করি, পার মান্থ এই যে রেড পার্টটা, অর্থাৎ এটা এগ, অর্থাৎ পার মান্থ একটা করে এগ রিলিজ করে। মেয়েদের কি হয় প্রতি মাসে ওরকম একটা এগ রিলিজ করে। আর একটা এগ রিলিজ করার সময় এরকম এই যে ফলিক্যালগুলো আছে, এগুলোর নাম ফলিক্যাল। হ্যাঁ, এগুলোর নাম ফলিক্যাল, এগুলোর নাম ফলিক্যাল। তাহলে প্রত্যেকটা ফলিক্যালে এগ আছে, কিন্তু একটা এগ যখন রিলিজ করে, মানে এটা সিঙ্গেল এগ, যখন সিঙ্গেল এগ রিলিজ করে না, তখন এরকম 19 ফলিক্যাল, মানে 19 ফলিক্যালস ডিস্ট্রয় হয়। 19 ফলিক্যালস আর ডিস্ট্রয়েড। এর পেছনে আমি কারণ যাচ্ছি না এখন। তার মানে এইটুকু বোঝা গেল
যে ফলিকেলের ভেতরে, মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, পুরোটার নাম হচ্ছে ওভারি, পুরোটার নাম হচ্ছে ওভারি। তাহলে যখনই, তার মানে এটুকু বোঝা গেল যে প্রতি মাসে একটা করে এগ রিলিজ করে, আর একটা করে যখন এগ রিলিজ করে তখন কি হয়, এই ফলিকেলটা তো নষ্ট হলোই, আর তার পাশাপাশি এরকম 19টা ফলিকেল ডিস্ট্রয় হয়, মানে এটা ডিস্ট্রয় হয়, এটা ডিস্ট্রয় হয়। কিন্তু যদি কারোর ক্ষেত্রে এই ফলিকেল থেকে এই একটা না বেরোয়, যদি না বেরোয় তার মানে কি বাকি ফলিকেলগুলো ওখানে স্টে করে গেল। তার মানে যখন ফলিকেলগুলো ফাটার কথা ছিল ফাটলো, এবার যদি সেই ফলিকেলটা ডিস্ট্রয় না করে ওভারিতে থেকে গেল, তাহলে এখন সাপোজ ওভারিতে এই ফলিকেলটা থেকে গেল, মানে তার থাকার কথা ছিল না। কারণ আমি আগেই বলেছি যখনই পিরিয়ড হবে তখনই এরকম 19টা ফলিকেল ডিস্ট্রয় হবে, কিন্তু সে যদি ডিস্ট্রয় না হয় এখানে থেকে গেল, এই থেকে যাওয়াগুলো অর্থাৎ থেকে গেল কটা, 19টা মতো, এই ফলিকেলটারই তখন নাম হচ্ছে সিস্ট। তার মানে আলটিমেটলি বোঝা গেল যে কারোর যদি ঠিকঠাক পিরিয়ড না হয় তাহলে সেটা নির্দেশই করছে যে তার ফলিকেল থেকে যাচ্ছে তার ওভারিতে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। অর্থাৎ যার রেগুলার পিরিয়ড হচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছে, প্রতি মাসে 20টা করে ফলিকেল ডিস্ট্রয় হচ্ছে, ইট ইজ গুড সাইন। কিন্তু যদি তার পিরিয়ডটা ঠিকঠাক না হয়, এক মাস হলো না, তার মানে সেটা ইন্ডিকেট করে যে তার যে মাসে হলো না সেই মাসে কিন্তু প্রায় 20টা ফলিকেল স্টে করলো। ওই 20টা ফলিকেল যেটা তার ওভারিতে স্টে করে যাচ্ছে সেইগুলোই হচ্ছে সিস্ট। আর ওইগুলো থেকে গেলে কি হয়, ফার্দার যে আরেকটা রিপ্রোডাক্টিভ সাইকেল, মানে পরের মাসে যে রিপ্রোডাক্টিভ সাইকেলটা হতে চাইছে সেটা হতে দেবে না, কারণ সিস্টের কাজে হচ্ছে রিপ্রোডাক্টিভ সাইকেল বা এই যে পিরিয়ড, এই পিরিয়ডটা হতে দেবে না। তার মানে সিস্ট যত ওভারিতে বাড়তে থাকবে তার কিন্তু সাইকেলটা তত ডিস্টার্ব হবে, অর্থাৎ সাইকেল মানে রিপ্রোডাক্টিভ পিরিয়ড যেটা, ওই পিরিয়ডটা হবে না। তার মানে এইটুকু বোঝা গেল। আর যেহেতু সিস্ট হচ্ছে আমাদের আনওয়ান্টেড জায়গা, মানে আনওয়ান্টেড থিং, তাই বডি কি করে সিগন্যাল দেয় বাই পেন, মানে পেন তৈরি করে, এবং বডিকে এবং মানুষকে, মানে যে উম্যান তাকে বোঝায় যে তুমি কিন্তু অ্যাফেক্টেড আছো, তুমি সাফার করছো সামথিং কিছু একটা দ্বারা। তখন যখন ইউএসজি করে ডাক্তাররা তখন দেখতে পায় যে তার ওভারিতে অনেক ফলিকেল চলে এসছে। এই ফলিকেলগুলো তখন ডাক্তাররা ট্রাই করে কি, যে ফলিকেলগুলোকে ডিস্ট্রয় করে দিতে হবে, অর্থাৎ এক্সট্রা যে ফলিকেলগুলো আছে অর্থাৎ বসে আছে সেই ফলিকেলগুলো, তাহলে সেই ফলিকেলগুলো থাকার জন্য তার ফার্দার যে পিরিয়ড সেটাও হতে চাইছে না, তখন হরমোন থেরাপি করা হয়, অর্থাৎ ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এই ধরনের হরমোন থেরাপি করে ওই ফলিকেলগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করা হয়। যেমন কি হয়, একটা জমিতে যেমন বেশি সার দিলে কি হয়, যেমন চারাগুলো মারা যায়, সেরকম এক্সট্রা ডোজ মানে অ্যাডিশনাল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ডোজ দিয়ে ওই ফলিকেলগুলো ডাক্তাররা চায় একটা 6 মাস 8 মাস যার যেমন লাগে সে একটা কোর্স করিয়ে ওই ফলিকেলগুলোকে ডিস্ট্রয় করিয়ে দিয়ে তারপরে তার সাইকেলটাকে নর্মালে আনার চেষ্টা করা হয়। কিন্তু কোশ্চেনটা হচ্ছে, তাহলে একটা জিনিস ইজি হয়ে গেল যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে ফিমেল কি করে বুঝবে তার ওভারিটা কেমন, আমি বুঝিয়ে দিলাম একটা বিশাল বড় কন্টেনার, মানে বড় প্যাকেট, সেই প্যাকেটের ভিতরে ছোট ছোট প্যাকেট আছে, সেই ছোট ছোট প্যাকেট অসংখ্য, মানে প্রায় 10 লাখ এরকম হয়তো বা অনেক বেশি তার থেকেও। তো ওই ছোট ছোট প্যাকেট, যে প্যাকেটের সেন্টারে আছে একটা চেরি ফল আর তার সারাউন্ডিংস আছে আঙুর ফল, এরকম ছোট 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 প্যাকেট প্রচুর আছে। কিন্তু অ্যাজ পার রুলস এই প্যাকেট 20টা করে ডিস্ট্রয় হবে প্রতি মাসে। কারণ যদি প্রতি মাসে 20টা ডিস্ট্রয় না হয়ে থেকে যায় তাহলে সেইগুলোই সিস্ট নাম হয়ে যাচ্ছে। এবং এইরকম যদি সিস্ট তার থেকে যায় তাহলে ফার্দার কিন্তু সিস্ট থেকে গেলে আরও সিস্ট তার থেকেই যেতে থাকবে। কেন, সিস্ট যদি একবার থেকে যায় তাহলে ও পরবর্তী ফলিকেলগুলোকে ফাটতে দেবে না, মানে বলবে আমার মতন থাক। এইভাবে প্রোগ্রেসিভলি কিন্তু তার ওভারিতে যে ফেটে গিয়ে সিস্ট না থাকার কথা ছিল তার কিন্তু না ফেটে সিস্টগুলো আস্তে আস্তে অ্যাপিয়ার করবে। এবং সেই যে ফিমেল তার কি চান্স আছে, পলিসিস্ট আলটিমেটলি যদি ও সেভাবে ট্রিটমেন্ট না করে, সেভাবে ফলো আপ না করে, তাহলে সেই সিস্টগুলো আলটিমেটলি একটা টাইমে ক্যান্সারের দিকে চলে যায়। সেক্ষেত্রে অবশ্যই মেয়েদের একটা বিশাল অ্যালার্ট থাকতে হবে যে যদি কোনোভাবে মানে পিরিয়ডিক পেন হয় এবং সেটা লং টার্ম না দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো, এবং সেখানে হরমোন থেরাপি দিয়ে যদি সেটা ট্রিটমেন্ট করা যায় তো ভালো। আর কিছু ক্ষেত্রে দেখা যায় সার্জিক্যাল ওয়েতে আমরা সিস্টগুলোকে রিমুভ করার চেষ্টা করি। বাট জানতে হবে যে একটা হয়তো পাইপ থেকে জল বেরোচ্ছে এবং মেঝেটা হয়তো জলাকার হয়ে যাচ্ছে, তাহলে আমি জলটা মুছে দিলাম, তার পাইপটা তো লিক হয়ে আছে, তাহলে জলে আমি মুছে দিলাম, আবার কিছুক্ষণ পরে আবার মেঝেটা জল হয়ে যাবে। অনেক সময় কি হয়, সিস্টকে সার্জিক্যাল ওয়েতে রিমুভ করলেও আবার সিস্ট অ্যাপিয়ার করতে থাকে, তাহলে আসল কারণটা খুঁজতে হবে যে সিস্ট কেন হচ্ছে। তো আমি সেই নিয়ে আমি আরও ভিডিওটাকে ডিটেলসে আসছি। তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সিস্ট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়, হ্যাঁ, হরমোনাল মানে মোট কথায় কারণের পেছনে হরমোন আছে, আর কি আছে, জেনেটিক্স আছে, অর্থাৎ জেনেটিক কন্ট্রোল আছে।
অর্থাৎ মায়ের ক্ষেত্রে বা তার মায়ের বা তার দিদি, যাই হোক এরকম একটা জেনেটিক্যাল ট্রিতে হয়তো তার পলিসিস্ট ছিল, তার হয়েছে, এরকম ব্যাপার। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সব থেকে হাইলাইট টপিক, যে জন্য পিসিওডি হচ্ছে, মানে আমি ভালো করে অবজার্ভ করে দেখেছি এবং আমার স্পেশালাইজেশন রিপ্রোডাক্টিভ বায়োলজি, তো ভালো করে স্টাডি করে দেখা গেছে বা দেখতে পাচ্ছি যে আসল কারণটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল, কারণ আগেও তো মারা ছিলেন বা যারা মানে আরো মানে যদিও 20 বছর পিছিয়ে যায়, তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু এত কিছু ছিল না। তাই লাইফস্টাইলের জন্য বলা হচ্ছে এটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলের জন্য এটা একটা লাইফস্টাইল ডিজিজ, কিন্তু অর্থাৎ লাইফস্টাইলটা ভুল লাইফস্টাইলের জন্য কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে। আমি সেই কারণের দিকে যাব যে কিভাবে ভুল লাইফস্টাইলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার চান্স থাকছে বা আলটিমেটলি হচ্ছে। অর্থাৎ এই লাইফস্টাইল যদি মেয়েরা নিজেদের ঠিক করে নিতে পারে, তাহলে কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থেকে অবশ্যই প্রোটেকশন বা আলটিমেটলি সেফ জোনে থাকতে পারবে। তাহলে ব্যাপারটা বুঝতে হবে আমাকে। আমি ক্লিয়ারলি বলেছি যে ফলিকেলগুলোকে ডিস্ট্রয় করা এটাই হচ্ছে প্রতি মাসে একটা ওভারির কাজ, কিন্তু সেটা কেন ডিস্ট্রয় হচ্ছে না, এটা একটা কোশ্চেন। আমি বলে দিচ্ছি ব্যাপারটা, যে এই যে ডিস্ট্রয় করার ঘটনাটা যার থ্রু দিয়ে হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর এলএইচ হরমোন, মানে এটা হরমোনাল গেম। যাই হোক, কিন্তু আমি এবার বুঝিয়ে দিচ্ছি, কারোর যদি অ্যাবনর্মাল লাইফস্টাইল হয়, আমি এবার বুঝিয়ে দিচ্ছি অ্যাবনর্মাল লাইফস্টাইল মানে হচ্ছে খুব রাত করে ঘুমাচ্ছে, লেট ডিনার করছে, হ্যাঁ, কলেজে হয়তো ঠিক টাইমে যাচ্ছে না, পড়াশোনাটা রেগুলার করছে না, অল আর মানে যেটা তোমার দ্বারা সেগুলো সবই হচ্ছে অ্যাবনর্মাল লাইফস্টাইল। এই ধরনের যদি তুমি লাইফস্টাইল ফলো করো, অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে বেশি লেট করে উঠছো, তারপরে সব কাজে একটা সমস্যা দাঁড়াচ্ছে, তাহলে অ্যাবনর্মাল লাইফস্টাইল যদি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই মেন্টাল হেলথ তৈরি হবে, অর্থাৎ মেন্টালি তুমি উইক হয়ে যাবে, অর্থাৎ একটা ডিপ্রেশনে যাবে। অর্থাৎ তোমার লাইফস্টাইল যত ভালো হবে, তোমার মেন্টাল হেলথ তত ভালো হবে। তারপরে এখানে কি হচ্ছে, একটা অ্যাবনর্মাল মেন্টাল হেলথ তৈরি হচ্ছে। অ্যাবনর্মাল মেন্টাল হেলথ হতেই হবে, কারণ সকালবেলায় ঘুম থেকে লেটে উঠছো, মা বকছে, কলেজ যেতে লেট করছো, তখন কলেজেও বকাবকি হচ্ছে, ঠিকঠাক করে প্রিপারেশন নিচ্ছ না, ডে টু ডে পড়াশোনা করছো না, তো আলটিমেটলি অ্যাবনর্মাল লাইফস্টাইল, আবার ফুড হ্যাবিট আজে বাজে খাচ্ছ, এই সব কিছু মিলিয়ে একটা অ্যাবনর্মাল মেন্টাল হেলথ তৈরি হচ্ছে। আর অ্যাবনর্মাল মেন্টাল হেলথ যদি তৈরি হলো, ভালো করে বুঝতে হবে, এটাই কিন্তু আলটিমেটলি তার স্ট্রেসে চলে গেল। স্ট্রেস অর্থাৎ স্ট্রেস হচ্ছে কিন্তু নিজের তৈরি করা, অর্থাৎ তোমার লাইফস্টাইল যত বাজে হবে, তোমার অ্যাবনর্মাল মেন্টাল হেলথ তৈরি হবে। অর্থাৎ আমরা যদি জেনুইনলি লাইফস্টাইল ঠিক করে নিতে পারতাম, তাহলে অফকোর্স আমাদের কিন্তু আমরা মেন্টালি অনেক স্ট্রং থাকতাম, আর মেন্টালি অনেক স্ট্রং হওয়া মানে স্ট্রেস কমে যেত, স্ট্রেস কমা মানে আলটিমেটলি যার গেম আছে সেটাই বোঝাবো। তাহলে যদি আমরা কোনোভাবে স্ট্রেসে পড়ি, তাহলে স্ট্রেসে পড়লে কি হয়, আমাদের একটা হরমোন আছে, সেই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। মানে ডোপামিন হচ্ছে একটা খুব ভালো নিউরো ট্রান্সমিটার, এটা খুব ভালো একটা মেসেঞ্জার। তাই স্ট্রেস হলে কি হয়, ডোপামিন মাইনাস করে দিচ্ছে, মানে ডোপামিন কম বেরোবে। আর ডোপামিন যদি কোনোভাবে কম বেরোয় না, তাহলে মেয়েদের ক্ষেত্রে প্রোল্যাক্টিন বেশি বেরোয়, এটা বুঝতে হবে। ডোপামিন যদি কম বেরোয়, তাহলে প্রোল্যাক্টিন মেয়েদের বেশি তৈরি হবে, বেশি প্রোল্যাক্টিন তৈরি হবে মেয়েদের। আর মেয়েদের প্রোল্যাক্টিন কি করে, মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। আর কি করে, এই প্রোল্যাক্টিন কি করে টোটালি, মানে যদি বেশি প্রোল্যাক্টিন চলে আসে, আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এখানে অনেকেই আছে যারা হয়তো বেশি ডিটেলস বুঝতে পারবে না, শুধু এটুকু জেনে রাখো যে বেশি প্রোল্যাক্টিন যদি সিক্রেশন হতে শুরু করে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ফলিকলগুলো ফাটার গল্প, সেই ফলিকলগুলো ফাটবে না, তাহলে ফলিকলসগুলো স্টে করে যাবে। ফলিকলসগুলো ডিস্ট্রয় হবে না, তাহলে ফলিকলগুলো স্টে করবে কোথায়, ওভারিতে। ফলিকল উইল স্টে ইন ওভারি। তার মানে কি হবে না, ফলিকলগুলো যদি স্টে করে। আর একটা কি, প্রোল্যাক্টিন যদি বেশি থাকে, তাহলে কি হবে, ইররেগুলার মেনস্ট্রুয়েশন, অর্থাৎ পিরিয়ডিক প্রবলেম হবে। পিরিয়ডিক প্রবলেম মানে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রবলেম হবে, পিরিয়ডিক প্রবলেম হতে শুরু করলো, পিরিয়ডিক প্রবলেম হলো। আর কি, আমরা জানি যে ওভামটা তো বেরোবে না তার টিউবে, তাহলে ওভামটাও বেরোবে না, মানে ওভিউলেশন, মানে ফেলিয়ার অফ ওভিউলেশন, মানে ওভিউলেশনটা হবে না। ওভিউলেশন মানে যেটার জন্য বাচ্চা হবে আলটিমেটলি, হ্যাঁ, ওভাম মানে এগটা বেরোবে। তার মানে প্রোল্যাক্টিন যদি বেড়ে যায়, তাহলে তার ফেলিয়ার অফ ওভিউলেশন। তাহলে এক কথায় কি বোঝা গেল, যদি কারোর অ্যাবনর্মাল লাইফস্টাইল হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা মেন্টাল হেলথের প্রবলেম হবেই হবে। আর আমি একাধিক কারণ বললাম। আর মেন্টাল হেলথের প্রবলেম হলে স্ট্রেস তৈরি হবে, আর স্ট্রেস তৈরি হলে ডোপামিন সিক্রেশনটা কমে যাবে, আর ডোপামিন সিক্রেশন কমে গেলে প্রোল্যাক্টিন বেশি তৈরি হবে।
আর প্রোল্যাক্টিন বেশি তৈরি হলে পিরিয়ডিক প্রবলেম হতে শুরু করবে, আর পিরিয়ডিক প্রবলেম হতে শুরু করলে ফলিকলটা কি হবে, ওভারিতে স্টে করবে, আর তার সাথে ওভুলেশন হবে না। আর ফলিকলগুলো যদি ওভারিতে স্টে করতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, সিস্ট তৈরি হবে। কি হবে, এই সিস্ট ফর্ম করবে। আরেকটা হচ্ছে মেয়েদের যদি প্রোল্যাক্টিন বেশি তৈরি হয়, মানে যত বেশি স্ট্রেসে থাকবে মেয়েরা তত তার প্রোল্যাক্টিন বেশি তৈরি হবে। আর প্রোল্যাক্টিন বেশি তৈরি হলে কি হয়, অনেক সময় সিক্রেশন হয়। সিক্রেশন মানে সিক্রেশন কোথা থেকে হয়, ফ্রম মেমারি গ্ল্যান্ড অর ব্রেস্ট, অটোমেটিক্যালি এটা হবে। যেটা মানে নর্মালি কি হচ্ছে যে আফটার ডেলিভারি যেরকম মিল্ক রিলিজ করে সেরকম তার ব্রেস্ট থেকে একটা সিক্রেশন হবে। সেটা কিন্তু একটা সাইন, মানে বিনা মানে কোনো বিয়েই হয়নি, আনম্যারিড একটা মেয়ে, তার ব্রেস্ট থেকে এরকম মিল্ক সিক্রেশন হচ্ছে, সেটা ইন্ডিকেট করে যে অবশ্যই তার কিন্তু অনেক সিস্ট হয়ে গেছে ওভারিতে, এবং সেটা ক্যান্সারের দিকেও যেতে পারে। তো একটা জিনিস বোঝা গেল, যদি কেউ তার লাইফস্টাইলটাকে নর্মাল করে নিতে পারে, কারণ এখানকার নর্মালি ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আলটিমেটলি তাদের লাইফস্টাইল সত্যি কিন্তু অ্যাবনর্মাল লাইফস্টাইল। তারা অনেক রাতে ঘুমায়, তারা ডিনারটা লেট করে, তাদের ফুড হ্যাবিট অ্যাবনর্মাল, তাদের যে রুটিন সেটা একটা অ্যাবনর্মাল, তারা মানে সব কিছুই অ্যাবনর্মাল, যার ফলে কি হচ্ছে সেইগুলোকে মানে মেকআপ দিতে গিয়ে তারা একটা মেন্টাল ডিপ্রেশনে যায়। আর মেন্টাল ডিপ্রেশনে চলে গেলে ডোপামিন কম বেরোবে, আর ডোপামিন কম বেরোলেই প্রোল্যাক্টিন বেশি বেরোবে, আর প্রোল্যাক্টিন বেশি বেরোলেই কি হবে, ওভারিতে আর ফলিকলগুলো রাপচার করবে না, আর ফলিকলগুলো রাপচার না করলে কিন্তু সিস্ট ফর্ম করতে শুরু করবে। আর সেই সিস্ট যদি একবার ফর্ম করে যায় তাহলে কিন্তু প্রোগ্রেসিভলি সেই সিস্টটা তৈরি হতে থাকবে, আর যত সিস্ট তৈরি হবে তত কিন্তু তার পিরিয়ডিক প্রবলেম হবে। আর যেহেতু সিস্টগুলো আনওয়ান্টেড থিং, সেক্ষেত্রে এক্সট্রিমলি পেন হবে। তো আলটিমেটলি এর একটাই রাস্তা যে আমরা আলটিমেটলি পলিসিস্ট হতে দেবো না, বাই অ্যাভয়েডিং স্ট্রেস। সো লাইফস্টাইলটাকে খুব নর্মাল করে নিতে হবে, লাইফস্টাইলটাকে মানে নিজের নিজের কৃতকর্মই হচ্ছে লাইফস্টাইল। তার মানে আমরা যদি সেই লাইফস্টাইলটাকে নর্মাল প্যাটার্নে আনতে পারি, ফুড হ্যাবিটকে যদি চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তাহলে অবশ্যই এই ডিজিজ থেকে মানে আমরা রক্ষা পাবো। কারণ আমার মনে হয় হরমোনাল বা জেনেটিক্যাল এই ফ্যাক্টরটা মোটামুটি সবার ঠিকই থাকে, এবং আলটিমেটলি কোনো একটা এজে এসে সে কিন্তু পিসিওডিতে ভুগছে, তার পেছনে কারণটা হচ্ছে লাইফস্টাইল। তো এই লাইফস্টাইল ডিজিজ কিন্তু হচ্ছে পিসিওডি, অর্থাৎ পিসিওডি থেকে বাঁচার এই একখানাই রাস্তা। আর একটা হচ্ছে আমি একটু বলে দিই যে থাইরয়েড হরমোন, যেটা তোমরা শুনেছো, তার আগে একটু বলে দিই, কেউ যদি স্ট্রেস ফ্রি থাকে, মানে স্ট্রেস ফ্রি মানে একদম মানে তার কোনো রকম স্ট্রেস নেই, সে যদি স্ট্রেস ফ্রি হতে গেলে কিন্তু নর্মাল লাইফস্টাইল করতে হবে। স্ট্রেস ফ্রি যদি হয় তাহলে কিন্তু তার ডোপামিন বেশি বেরোবে, ডোপামিন সিক্রেশন কি হবে বেশি, উপর দিকে আরো বেশি। আর ডোপামিন যদি সিক্রেশন বেশি হয় তাহলে প্রোল্যাক্টিন কি হবে, আমরা যদি প্রোল্যাক্টিনের কথা বলি তাহলে প্রোল্যাক্টিন ব্যালেন্স হবে, অর্থাৎ প্রোল্যাক্টিন সিক্রেশন কম হবে। কম মানে কি একদম জিরো না, মানে ডিসব্যালেন্স। আর প্রোল্যাক্টিন সিক্রেশন যদি কম হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল পিরিয়ড হবে তার। আর নর্মাল পিরিয়ড মানে হচ্ছে আলটিমেটলি সে সেফ জোনে থাকবে। তার মানে এইটাই হলো ম্যাটার। আর একটা হচ্ছে কারোর যদি থাইরয়েড সমস্যা হয়, মানে হাইপোথাইরয়েডিজম যদি কারোর থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোন কিন্তু ডোপামিন সিক্রেশনটাকে প্রমোটস করে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে দেখি, T3 বা T4 এই দুটোই কিন্তু ডোপামিন সিক্রেশনকে বাড়ায়। ডোপামিন সিক্রেশনকে যদি বাড়ায় তাহলে অবশ্যই কোনো চিন্তা নেই, নর্মাল পিরিয়ড হবে, নর্মাল পিরিয়ড। কিন্তু এখনকার মেয়েদের বেশিরভাগই হাইপোথাইরয়েডিজম, মানে এখনকার বেশিরভাগ মেয়েদের কি বললাম, হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে কি, হাইপোথাইরয়েডিজম মানেই হলো যে তার থাইরয়েড হরমোনটা কম আছে। তাহলে যদি কোনো মেয়ের থাইরয়েড হরমোন কম থাকে, T3 T4 যদি কম থাকে, তাহলে কিন্তু তার চাপ হয়ে গেল, কেন, তার ডোপামিনও কমে যাবে। আর তার ডোপামিন যদি কমে যায় তাহলে তার প্রোল্যাক্টিন কিন্তু পিআরএল লিখলাম, প্রোল্যাক্টিন কিন্তু বেড়ে যাবে। আর প্রোল্যাক্টিন যদি বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাবনর্মাল তোমার রিপ্রোডাক্টিভ সাইকেল হবে। রিপ্রোডাক্টিভ সাইকেল মানে মেনস্ট্রুয়েশন, রিপ্রোডাক্টিভ সাইকেল হবে। আর যদি অ্যাবনর্মাল রিপ্রোডাক্টিভ সাইকেল হয় তাহলে কিন্তু পলিসিস্ট হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যার ক্ষেত্রে এই প্রবলেমটা আছে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম আছে, সেই মেয়েটা কি করবে, সেই মেয়েটা এটা করবে যে অবশ্যই তাকে থাইরয়েড ইনটেক করতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তাকে T3 T4 এর ট্যাবলেট খেতে হবে। সে কি করবে, T3 T4 এর ট্যাবলেট ইউজ করবে একদম রেগুলার মোডে। যদি সে T3 T4 এর ট্যাবলেট রেগুলার মোডে ইউজ করতে পারে তাহলে অবশ্যই আর তার কোনো চিন্তা থাকবে না, মানে তার ডোপামিন বেরোবে, তার ডোপামিন সিক্রেশন কি হবে বা বাড়বে। আর যদি বাড়ে তাহলে প্রোল্যাক্টিন সিক্রেশনটা কমবে, আর প্রোল্যাক্টিন সিক্রেশন কমলেই নর্মাল হবে। তাহলে একটা কথা লাস্ট আমি বোঝাতে পারলাম, যেখানকার মেয়েদের যে এত পলিসিস্ট হচ্ছে, এত পেনফুল একটা সমস্যা তৈরি হচ্ছে, প্রধান কারণ হচ্ছে অবশ্যই একটা স্ট্রেস, 100% এটা একটা কারণ। অর্থাৎ আমি বলতে চাইলাম স্ট্রেস ইগনোর করতে হবে, আর স্ট্রেস নিজের হাতেই মুঠোতেই আছে। সকালবেলায় ঘুম থেকে উঠছি না,
বেশি লেটে উঠছি, যার ফলে টাইমিং কন্ট্রোল হচ্ছে না, টাইমটা আমরা ম্যানেজ করতে পারছি না, এটা একটা স্ট্রেস। কলেজে বেশি তাড়াতাড়ি যেতে পারছি না, টিচারের কাছে বকা খাচ্ছে, এটা একটা স্ট্রেস। সিলেবাসটাকে কভার করতে পারছি না। এবং অবশ্যই কিছু ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি হয়তো আগে আগে পরীক্ষা নিয়ে নিচ্ছে, সিলেবাস শেষ করছে না, সেটা আলাদা ফ্যাক্টর, যেটা তোমার হাতে নেই। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিজেই নিজের চাপ তৈরি করি। তো যাই হোক, আলটিমেটলি হয়তো রাতের বেলায় বেশি লেট করে ঘুমাচ্ছ বা বেশি ফোন ইউজ করছো, মা বকা দিচ্ছে, তো মেন্টাল স্ট্রেসে চলে যাচ্ছে। আর মেন্টাল স্ট্রেসে চলে গেলে ডোপামিন সিক্রেশন কিন্তু কমে যাবে। আর ডোপামিন সিক্রেশন কমে গেলে কিন্তু ফিজিক্যাল হেলথ প্রবলেম হতে শুরু করবে। আর ডোপামিন সিক্রেশন কমে যাওয়া মানে শুধু পিসিওডি না, একাধিক সমস্যা হবে, ছেলেদের ক্ষেত্রে সেটা হয়। তো যাই হোক, আমি এতটাই ভিডিও এখানে বোঝানোর চেষ্টা করলাম। স্ট্রেস ফ্রি লাইফ যদি কেউ মেয়েরা আনতে পারে, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু এই পিসিওডি সমস্যা থেকে সে রক্ষা পাবে। এরপরে কারোর যদি কোনো কোয়ারি থাকে আমাকে ইউটিউবে আলটিমেটলি কমেন্ট করবে, আমি অবশ্যই তার অ্যান্সার দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে ভালো। আর তার সাথে শেয়ার করলে আশা করি আমার এই বার্তাটা আসলে অনেকজনের কাছে পৌঁছাবে, কারণ এটা আমার মনে হয় সবার জন্যই খুব ভালো একটা টপিক। তো এই জন্যই জাস্ট লাইক সাবস্ক্রিপশন অ্যান্ড শেয়ারিং, আদারওয়াইজ কোনো কারণ নেই। তো এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। থ্যাংক ইউ।